ওয়েলকাম ফ্যামিলি। আজকের গল্প অসমাপ্ত। নমস্কার, আমি দেব। পুরো নাম দেবরাজ চক্রবর্তী। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে সদ্য ডিগ্রি কমপ্লিট করে কুচবিহার এমজেএন হাসপাতালে মানসিক রোগী বিভাগে চিকিৎসকের কাজে নিয়োজিত আছি। বরাবরই ছোট থেকে শান্ত স্বভাবের ছেলে আমি। বাড়ি শীতলকুচির ছোট্ট একটা গ্রামে। সেখানেই জন্ম, লেখাপড়া। গ্রামটি ছোট, কিন্তু সত্যি বলছি, একবার আসলে আপনি মায়ায় পড়ে যাবেন। নদী নালা সবুজের মেলায় আমাদের গ্রাম পরিপূর্ণ। কলকাতার ব্যস্ত জীবনের থেকে একটু আলাদা করে দেখুন, হয়তো স্বর্গের স্বাদ এখানেই পেয়ে যেতে পারেন। শীতে কুয়াশাচ্ছন্ন ভোরে প্রতিটা বাড়িতেই পিঠে পুলির গন্ধে গ্রাম ভরে ওঠে। অ্যালার্ম জিনিসটা ঠিক কি এখানে বোঝা বড্ড দায়। মোড়ক এই দায়ভারটা একাই তুলে নিতে চাইছিল, কিন্তু দোয়েল আর কাঠগোলাপ তাতে বাধা দিল। বলে কি না, গ্রামকে সকলে জাগাতে এক দোয়েল পাখি আর কাঠগোলাপ তাতে বাধা দিল। বলে কি না, গ্রামকে সকালে জাগাতে সবাই এক হাত এগিয়ে নেবে। ভালোবাসা আর ভালো লাগা ব্যবধান মাইল খানেক। তা সত্ত্বেও ঠিক জানি না এখানে তা পার্থক্য করার দুঃসাধ্য হোক কারোরই নেই। ব্যালকনিতে বসে কফি ম্যাগি চুমুক দিয়ে গোটা শহর দেখার মজা আছে বই কি, কিন্তু পাটকাঠির বোঝায় দেশলাই ঠেকিয়ে স্টিলের গ্লাসে এক কাপ দুধ চা নিয়ে সকলে মিলে পলিটিক্সটা শীতের সৌন্দর্যকে মনে হয় 1 ডিগ্রি বাড়িয়েই তোলে। নিজের গ্রাম বলে বলছি না, ফরমালিনহীন বেগুন পোড়া আর সর্ষে ফুলের বড়া দিয়ে ঘি ভাত খেয়ে দেখেছেন কখনো? প্লিজ একটিবার খেয়ে দেখুন। বিরিয়ানি কিংবা চিকেন কাবাবকেও টেক্কা দিতে পিছপা হবে না। আমাদের এখানে বেশিরভাগ জনবসতি চাষবাসের সঙ্গে যুক্ত। লেখাপড়ার জন্য পুরো গ্রামে একটাই প্রাইমারি স্কুল, তাও 30 কিংবা 35 খানিক খুদের আগমন। হয়তো মিড ডে মিলটা চালু আছে বলেই ব্ল্যাকবোর্ডটা আজও মোছা যায়। আমি আমাদের গ্রামের চতুর্থ মাধ্যমিক পাস ব্যক্তি। প্রথমজন আমাদের গ্রামের প্রধান নির্মল হালদার, দ্বিতীয়জন আমার বাবা, তৃতীয়জন পাশের বাড়ির এক বড় দিদি, আর বাকিটা আপনাদের অবগত। ও, একটু ভুলে গিয়েছিলাম, নির্মল কাকুর কথা তো বলাই হলো না। মহা রসিক লোক তিনি। পুরো গ্রামের হিন্দু মুসলিম জুটিটাকে বিদ্রোহী কবিতার কুসুমের মতো মিলিয়ে রেখেছেন। একটু বিড়ির টান রয়েছে লোকটার। তা বাদে তার মতো ভালো লোক একটি বাদে দুইটি হয় না। কিন্তু দুইটি যদি নিতান্তই বলতেই হয়, তাহলে আমি সেই দ্বিতীয় ব্যক্তিকে আমার বাবাকেই রাখবো। জীবনের প্রতিটি চাওয়া পাওয়া পূরণ করেছেন। চাষবাস করেও 10,000 টাকার ফোন কিনে দিয়েছেন। পড়ায় সকল সামগ্রী কিনে দিয়েছেন। নিজের লক্ষ্মী স্বরূপা জমিটিকে বন্ধক রেখে আমায় পড়িয়েছেন। হয়তো আর একটি জীবনে যদি মানুষ হিসাবে জন্ম পাই, আমি ওনাকেই বাবা হিসাবে পেতে চাইব। জমিতে কাজ করতে গিয়ে নোকিয়া 1100 মডেলের একটা ফোন জলে পড়ে যায়। সেই ফোন ঘন্টা 5 খোঁজার পর আর জীবিত নেই যখন দেখে তৎপর চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে পাঠানো হলো। সেই অ্যাম্বুলেন্সটা আমার দুচক্রযান, আর আমি তার ড্রাইভার স্বয়ং। রাত 10টা নাগাদ রুগী যখন সুস্থ হয়ে বাড়ি ফিরল, বাবা যে কী খুশি তা হয়তো লেন্সবন্দি না করলে বোঝানো অসম্ভব। একদিন হঠাৎ লক্ষ্য করি মোবাইলটা স্পিকারের আওয়াজটা একটু কমে গিয়েছে আমার ফোনের। তবে অসুবিধা হচ্ছে না, কারণ আমি অনলাইনে ক্লাস করার সময় ইয়ারফোন ইউজ করি। কিন্তু বাবার কানে কথাটা উঠতেই দেখি হাতে 10,000 টাকা খেলে বেড়াচ্ছে। বুঝতে পারলাম না লোকটাকে। আচ্ছা, বাবারা কি ঠিক এরকমই হয়? বেকার বেকার তাহলে কেন এত পুজো আর্চা? ভগবান তো আমাদের কাছেই। একটু জড়িয়ে ধরে যদি বলাই যায়, বাবা আমি তোমায় খুব ভালোবাসি, দেখবে জুন জুলাইয়ের তীব্র দাবদাহতেও তোমাদের পুরো শরীরে একটা হিমের বাতাস বয়ে যাবে। যাকে তুমি সত্যি ভালোবাসো তাকে কোনোদিনই তুমি বলতে পারবে না। আর যদি বলতেই পারো, তুমি হয়তো ডুমুরের ফুল হয়ে যাবে, হয়তো সমাজকে সঙ্গী করে চলাই তোমার দ্বিতীয় কর্তব্য। ভালোবাসা সমাজ, পরিবার, আত্মীয় স্বজনকে মেনে হয় না। সারা জীবন অর্থ সঞ্চয় করে বিয়েতে 500 লোককে খাইয়ে তোমায় শুনতেই হবে, বুঝলি পচা, আজকে মাংসটা কেমন সেদ্ধ হয়নি বলতো, চিংড়িটার ভিতরে তো লবণটাই ঢোকেনি। তাই বলছি, যাকে ভালোবাসো দয়া করে সেই ডুমুরের ফুলটি হও, না হলে আজীবন কাঠগোলাপ হয়েই থেকে যাবে আমার মতো। গোলাপ ঠিকই হবে, তবে গন্ধ থাকবে না, কারণ তুমি কাঠ। আসলে আমি অনেক বড় বড় কথা বলছি, কিন্তু আমি খুব ভালো করেই জানি আসল প্রেমকে ব্যক্ত করা খুবই কঠিন, প্রায় অসাধ্য।
যদি অসাধ্য নাই হতো তাহলে আজকে এত ভিড়ে কেন জীবন্ত লাশ ঘুরে বেড়াতো? সমাজকে মেকি রূপ দেখানোর জন্য? কি দাম এই মুখোশগুলির? পুরুলিয়ার ছৌ নাচের মুখোশের থেকেও কি বেশি? জানি না বাবু, মাফ করবেন, অনেক বড় বড় কথা হলো। চলুন এবার নিজের কথায় ফিরি। মাধ্যমিকটা খুব ভালো হলো আমার, 90% নাম্বার পেয়েছি। জীবনবিজ্ঞানে 98 পেয়েছিলাম। 2 নাম্বার পাইনি মোটেও বলবো না, কলমের কালি শেষ হয়ে গিয়েছিল। এতটাও করুণ দশা আমার নয়। স্নায়ুতন্ত্রে ছবি আঁকতে গিয়ে ঠিকই ছবি এঁকেছিলাম, এক সিনকে জাইলিয়াম না ফ্লোয়েম লিখে দিয়েছিলাম। সে বড্ড ভুল। তাও শিক্ষকবাবু 2 নাম্বারই কাটেন। খাতা দেখার সময় নিশ্চিত ওনার সাথে ওনার স্ত্রীর সম্পর্কটা ভালোই ঠেকেছিল। যাক, প্রাণে রক্ষা হলো। এরপর ধীরে ধীরে বিজ্ঞান নিয়ে পড়া শুরু হলো। এরপর কলেজ জীবনে নিট প্রিপারেশন শুরু হলো। দীর্ঘ সময় এবার বাড়ির বাইরে বলতে একেবারে জেলা বদল করে ফেলতে হলো। সাথী ছিলেন আমার মা। মা আমার কাছে জীবনের সবচেয়ে প্রিয় বন্ধু। যদি একটা সিগারেটও খাই মাকে সেটা বলি। আবার বলছি, আমি আমার মায়ের সাথে আমার সম্পর্কটা বোঝাতে চাইছি। এসব ছাইপাশ থেকে আমি বহুদূরেই ছিলাম। হ্যাঁ ছিলাম, অতীত, আজ নয়। থাক, সেসব পরে এক কথা বলি। মা আমাকে খুবই ভালোবাসে আর আমি মাকে। আমি নিশ্চিত বিয়ে হলে আমায় নিয়ে 2 মহিলায় ক্যাচালটা কনফার্ম। চিন্তা নেই, আমি বড্ড ভালো উকিল, সমাধান করবই। কলেজ জীবনে প্রথম বায়োলজি ক্লাস সুলোকনা পণ্ডিত ম্যামের ক্লাস ছিলেন। তিনি মস্ত বড় প্রফেসর ছিলেন, হার্ভার্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট। সেজে গুজে হালকা ওল্ড স্পাইসের গন্ধ গায়ে সুগন্ধিত করে নেভার গিভ আপ এর টি শার্টটা পরে চললাম কলেজের উদ্দেশ্যে। প্রথম দিন মহা আনন্দের সহিত মহাবিদ্যালয়ে আবির্ভাব হলো দেবরাজ চক্রবর্তীর। কি ভাব, ওফ, বলাই যাবে না। সারা শরীরে ওল্ড স্পাইসের বোতলের সমস্তখানি সুবাস। আর সমস্ত নারীগণ নাম্বার নেবার জন্য তো ইন্টারভিউ দিতে রাজি। পাশের দোকান থেকে লম্বা চুলওয়ালা গলায় রুমাল বাঁধা সিনিয়র ডাক দিচ্ছে, ভাই কোনো সমস্যা হলে আমরা আছি কিন্তু, চাপ নিস না, তুই এগিয়ে চল। কী সব ব্যাপার স্যাপার। কিন্তু কিন্তু কি ঘড়িতে অ্যালার্মটা পুরো ব্যান্ড বাজিয়ে দিল। উঠে দেখলাম স্বপ্ন দেখছিলাম। 7:45, ক্লাস 9টা থেকে। অটো ধরে যেতে সময় 8 ঘন্টা। আর যদি তুমি বিধান মার্কেটে জ্যামে একবার পড়ে যাও, ভারতের দ্বিতীয় স্বাধীনতা না পাওয়া পর্যন্ত রেহাই হবে না। জলদি কোনো মতে প্রাতকর্ম সেরে মায়ের হাতে ঘি ভেজা চিনিতে মোড়া রুটি চেবোতে চেবোতে টি শার্ট জড়িয়ে দৌড়। ও বলা ভালো, ওল্ড স্পাইস আর নেভার গিভ আপের টি শার্টটা খুঁজেই পেলাম না। কলেজে গিয়ে দেখি সবাই ব্যস্ত। এ কি, এটা কলেজ নাকি আরেকটা হাসপাতাল? পুরো ইমেজটাই বিগড়ে গেল। ক্লাসটা হলো, বাড়ি ফিরলাম। 2-1 পড়ুয়া বন্ধুও হলো। নাম্বার আদান প্রদান পর্ব সমাপ্তও হলো। বাড়ি ফিরে মায়ের হাতে দেশি মুরগির লেগ পিসটা খেয়ে একটু রেহাই হলো। গুড নাইট বন্ধুগণ। পরের দিন তারপরের দিন এইভাবেই চলতে থাকলো। ফার্স্ট সেমিস্টার চলে এলো। ভালোই হলো দুটো পেপার। লাস্ট পেপারটা আমার সবথেকে ভালো প্রিপারেশান ছিল। আবার অটো, বিধান মার্কেট। এবার একটা বিপত্তি ঘটলো। অটো থেকে নামার পথে, ও বলে রাখি আমি সামনের অটোর সামন ছাড়া পেছনে বসি না। ভেতরে কেমন টানা টুনি করে বসে লোক, একদম পছন্দ নয় আমার। অটোর সামনের সিটে একটা নাট ক্ষয় হতে সূচের মতো ধারালো হয়ে গিয়েছিল। নামতে গিয়ে পুরো জিন্সটা ফেটে গেল। একেবারে নিতম্ব থেকে যতদূর প্যান্টার অস্তিত্ব ছিল, পুরো লজ্জায় লাল হয়ে গেলাম। বিচ্ছিরি একটা পরিস্থিতির শিকার। সকলে সে হাসাহাসি করছে কলেজের সামনে। মেয়েরা তো মুখ ঢেকে কি হাসি, সে কি আর থামেই না। অথচ সলমান খান ইনার পরে ও জানে জানা বলে যখন গানটা করে তখন মেগাস্টার। থাক সলমান স্যার, আপনার মতো বডিও নেই আর ছোকরিও নেই। হঠাৎ একজন লম্বা ছেলে, আমি প্রায় 5 ফুট 8 ইঞ্চি লম্বা, আমার থেকেও 2-3 ইঞ্চি, না মনে হয় 3-4 ইঞ্চি আরও বেশি হবে, 6 ফুট খানিক এক সুপুরুষ আমার কোমরে তার জামাটা বেঁধে হাত ধরে কলেজের ওয়াশরুমে নিয়ে গেলেন। তার ব্যাগ থেকে জিম প্যান্ট একটা এক্সট্রা ছিল, সেটা দিলেন পরতে। সেটা পরে কোনো রকম আলাপ পরিচয় ছেড়েই সোজা গেলাম এক্সাম হলে। 15 মিনিটস লেট। তবে গার্ড ছিলেন সুলগ্না ম্যাডাম। আমি তার বরাবরই প্রিয় ছাত্র। কোনো মতে এবার রক্ষে। পরীক্ষা ভালোই হলো, তবে সেরকম নয় যেরকম প্রিপারেশন ছিল। পায়েস যতই ভালো হোক, চিনি ছাড়া সেটা বৃথা। ঠিক তাই, সকাল সকাল নিজের মিষ্টত্ব এভাবে বাজারে বিলিয়ে দিলে দিন কি কালো ভালো যায়? ও আমি নিজেকে সুইট বলেই ভাবি, হিংসা করবেন না, আমি ভালো ছেলে।
হ্যাঁ হ্যাঁ, যে পড়ছো এখন, যে শুনছো তার থেকেও ভালো। মান অভিমান পর্ব শেষ হলো। চলো ঘটনায় ফিরি। পরীক্ষা শেষে প্যান্টটার দড়িটা একটু টাইট করে নিলাম। প্যান্টটা বড্ড বড়। ক্লাসমেট সুপ্রতিমকে বলতেই জানতে পারলাম সেই প্যান্ট দাতা আমার জীবনে, মিষ্টিহীন জীবনে স্যাকারিন দিয়ে পূর্ণ করা ব্যক্তিটি আমার সিনিয়র রক্তিম ঘোষাল। প্রচণ্ড ভালো লেখাপড়ায়, আবার জিমও করে তার সাথে। কলেজ ফেস্টে টপ বডি বিল্ডার। তাই বলি এত ঢিলে প্যান্ট কেন? বডি বিল্ডারের প্যান্ট বলে কথা। চলো এবার তাকে খোঁজার পালা। সমস্ত কলেজে তন্ন তন্ন করে খুঁজলাম। মানুষ বান্ধবীকেও এত খোঁজে না আমি যেভাবে তাকে খুঁজে চললাম। খুঁজতে খুঁজতে জানতে পারলাম বর্তমানে তিনি কলেজে নেই, পাশে গোল্ডেন জিমে ওয়ার্কআউট করতে গিয়েছেন। বুকে সাহস আর পায়ে বল নিয়ে চললাম জিমের উদ্দেশ্যে। ভেতরে প্রবেশ করতেই দেখি অনেক কঙ্কালসার অবয়ব নিজেকে সঠিকভাবে শরীরের ক্ষয়ে যাওয়া উপাদান পুনঃসংগ্রহে অবিরত কসরত করেই চলেছে। কিছুক্ষণ পর দূরে মাস্ক পরা একজন সুপুরুষকে বেঞ্চ প্রেস করতে দেখি। ভালোভাবে দেখেই বুঝতে পারলাম, আরে এই তো আমার লজ্জা নিবারক বিপদের বন্ধু। পাশে গিয়ে রক্তিমদা বলে হাঁক দিলাম 2-3 বার। কোনো উত্তর এলো না পাশ থেকে। বেঞ্চ প্রেস কমপ্লিট করে প্রি ওয়ার্কআউট পান করতে করতে মিনিট 5 পর উত্তর এলো, বল ভাই, এক্সামটা ঠিকঠাক হলো তো? হ্যাঁ হ্যাঁ দাদা, এই আর কি। হোয়াট ইউ মিন বাই আর কি? নিট পড়তে এসে অ্যাভারেজ এক্সাম দিলে কিছু হবে না, অলওয়েজ টপটা দিতে হবে। হ্যাঁ 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 দাদা, হ্যাঁ হ্যাঁ দাদা। জিম টিম করিস নাকি? না দাদা, মানে সময় হয়ে ওঠে না পড়ার মাঝে তো। মানে অজুহাত আর বাহানা দিয়ে কি এসব চলা যায় জীবনে? আমি কই কোনোদিন সেকেন্ড হয়েছি? শুনে দেখিস তো। না দাদা, চেষ্টা করব। চেষ্টা মানে? কাল থেকেই আয় আমার সাথে। ব্রেঞ্চ প্রেসের আপলিফ্টের জন্য একজন সঙ্গী চাই। তুই না হয় থাকলি, একটু হালকা ওয়ার্কআউটও হলো, টাইম পাসও হলো। আচ্ছা দাদা, বাই দ্য ওয়ে দাদা, থ্যাঙ্কস আমায় ওখান থেকে বাঁচানোর জন্য। আরে ঠিক আছে ঠিক আছে। তোমার এই ধার ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঋণ শোধ করতে চাস বই কি? আচ্ছা তাহলে কালকে থেকে চলে আয় জিমে। আচ্ছা দাদা, এই বলে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। পরের দিন মাকে বললাম আজ বিকেলে বের হব। মা তো হতবাক, কী ব্যাপার, এক্সাম শেষ, আজকে জমিয়ে মাটন কষা দিয়ে 100 গ্রাম চালের ভাত উড়িয়ে ফ্যানটা হালকা স্পিডে দিয়ে কাঁথা মুড়ি দিয়ে দিপড়া হয়ে যে কুম্ভকর্ণ হওয়ার লোক, সে বিকেলে বাইরে যাচ্ছে। মায়ের কাছ থেকে কেমন ব্যাপারটা ভালো ঠেকলো না। সন্দেহভাজন হলো বিষয়টা। মাকে জ্ঞাত করায় বললাম, ও আচ্ছা একটা কাজ আছে বুঝলে, পরে বলছি। বিকেল 4টা, জিম, দেব উপস্থিত। রক্তিমদা দেখেই হতবাক। যাক, তার কথাটা কেউ এতটা সিরিয়াসলি নিল। ও আচ্ছা, তোমার নামটাই তো জানা হলো না, কি যেন? দেবরাজ চক্রবর্তী। বাহ, সুন্দর নাম তো। আচ্ছা দেব, চলো, আজ কিন্তু লেগ ডে। লেগ ডে জিনিসটা কি আসলে সেটা জানা ছিল না আমার। লেগ পিস জীবনে অনেক উড়িয়েছি, কিন্তু লেগ ডে কী আসলে সেটা বুঝতে পারিনি। যখন বুঝতে পারলাম ততক্ষণে বহুত দেরি। পায়ে হেঁটে বাড়ি যাওয়ার সাধ্য নেই আমার। 500 মিটার রাস্তা জিম থেকে আমার ভাড়া বাড়ির। সেটা কেন জানি না 5 কিলোমিটার সেদিন মনে হচ্ছিল। বাড়ি ফিরেই বিছানায় বসে মাকে সব অর্ডার করছি। মা, জলটা একটু দাও তো। ও ওই 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 ওরিও বিস্কুটটা একটু দাও তো। রিমোটটা দাও তো। রিমোটটা তো বিছানার পাশেই রাখা ছিল, সেটাও নিতে এত জ্বালা। মা তো ক্ষেপে বোম। কি বলি মা, আমার পা তো আর পা নেই, লেগ ডের চক্করে বেকার ডে হয়ে গেছে। বিকেল 3:30 ফোনটা বেজে উঠল। ও বলে রাখি, আগের দিন রক্তিমদা আমার নাম্বারটা নিয়ে রেখেছিল। বলেছিল লেগ ডের পরের দিন রেস্ট ডে হয়, তাই আজ কাঁথামুড়ি দিয়ে কুম্ভকর্ণকে দ্বিতীয় স্থানে ফেলার চেষ্টা করছিলাম। হঠাৎ ফোনের ঘণ্টিটা বেজে উঠল। মেজাজের পারদটা হঠাৎ 100 ডিগ্রি গরম হয়ে উঠল। জানি না পারদের আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলি, আমি জানি পারদের বয়লিং পয়েন্ট 356.7 ডিগ্রি সেলসিয়াস। মেডিকেল স্টুডেন্ট, এগুলো জানি, কথার খাতিরে বলছি। ফোনের নামটা ভেসে উঠল, বডি বিল্ডার রক্তিমদা। হোয়াট, কি জ্বালা, আজকে আবার লেগ দুটোকে পার্মানেন্ট অফ ডে করার প্ল্যানিং নাকি? হ্যাঁ দাদা বলো। আরে দেব,
আজকে কলেজের পেছনে ফুলবাগানের পার্কটাতে আসতে পারবি বিকেলে? মানে একটু আর্জেন্ট। মনে মনে দেবের আত্মা বলছে, আজ নেচার উইথ লেক ডে হবে নাকি? হ্যাঁ দাদা, কিন্তু কেন বলো তো? আরে নো চাপ, এক্সাম শেষ তো, আয় না, একটু গল্প হবে, প্লাস একজনের সাথে আলাপও করাবো, আর্জেন্ট একটা মিটিং। 4:30 কি মানে 4:30 করবি না কিন্তু, 4টা এক্স্যাক্ট, 4টা, ওকে? আচ্ছা দাদা। নিশ্চয়ই রক্তিমদার বাবার সাথে পরিচয় করাবে। ও বলেছিল ওর বাবা 2 দিন পর আসবে, হয়তো আজ এসেছে। মাকে হারিয়েছে ছোটোবেলায়, তাই বিনা মাতৃস্নেহে ছেলেটা বড় হয়েছে, একটু কঠোর স্বভাবের, কিন্তু বিশ্বাস করুন মনের দিকে আপনাকেও হার মানাবে সে। এইসব ভাবতে ভাবতে পুরনো পাঞ্জাবিটা পরে বের হলো ফুলবাগানের উদ্দেশ্যে দেব। ও আজকে ওল্ড স্পাইসটা কিন্তু দিয়েছি, হ্যাঁ। পার্কে গিয়ে দেখি একটা কামিনী ফুলের নিচে ব্রেঞ্চে রক্তিমদা বসে একা। বললাম, বলো কি মনে করে দাদা আজকে এই অভাগাকে? আরে এসছিস তো, বস বস, চিল ব্রো চিল, আজকে নো ওয়ার্কআউট, চিল আজকে। সত্যি মানুষ 100তে 100 পেয়ে এত খুশি হয় না আমি যতটা হলাম। জিমের প্রতি ভীতি ধরে গিয়েছে আমার একটা। কি দরকার বাবু ডাক্তার হয়ে এই লোহা লস্কর তোলার? বললাম না, আজকে একজনের সাথে তোর আলাপ করাবো। হ্যাঁ বলো, কে বলো? বাবা তো জানি তো, তুমি তো বলেইছিলে প্রথমে। ধুর বাবা, তুই অতিরিক্ত কথা বলিস, দাঁড়া না, ওয়েট অ্যান্ড সি। কিছুক্ষণ পর একটি প্রতিমাকে জীবিত স্বরূপ ফুলের গন্ধ ভেদ করে গোলাপের রূপকে চ্যালেঞ্জ করে এগিয়ে আসতে দেখলাম। মানুষ নয়, নিশ্চয়ই পরী। তা ঠিক নয়, তবে পরী নয়, ছোট্ট মা লক্ষ্মীর ছাঁচে কোনো মানুষকে ফেলে দিয়েছে বিশ্বকর্মা ঠাকুর। কাছে আসতেই ঘোর কাটল। আরে তুমি দেব না? নাও নাও নাও, পপকর্ন নাও। আচ্ছা, ফুলবগনের পপকর্নওয়ালাটা আজকে পূর্ব দিকে না বসে দক্ষিণ দিকে বসেছে কেন বলো তো? এত দেরি হলো এর জন্য। ও কে জানে, ওই দিকটা হয়তো মেইন গেট পার্ক কর্তৃপক্ষ বসতে দেয়নি, আই থিঙ্ক সো। হ্যাঁ তাই হবে হয়তো। কী দেব, খাও, পপকর্নটা নেতিয়ে গেল যে। এই বলে খিলখিল করে হেসে উঠল মেয়েটা। আমি মনে মনে রক্তিমদা এবং তার প্রতিমার কনভারসেশনটা লক্ষ্য করছিলাম। সত্যি বলছি, মেয়েটা যখন হাসছিল না, লিগডের পেইনগুলো সব ভুলে গিয়েছিলাম। এক মুহূর্তে মনে হচ্ছিল এক দৌড়ে পার্কের সকল ফুলগুলি ছিঁড়ে তার কাছে মেলা বসিয়ে দিই। কিছু মনে করবেন না, লেগ ডের পেইন থেকে ভালো প্রশংসা আর কিছু মাথায় এলো না, কারণ আমার প্রাইমারি সিটিংয়ের ব্যাকআপে লেগ ডেটাই প্রাইমারি ফোল্ডার হিসাবে এখনও রয়েছে। হ্যাঁ, এই যে খাচ্ছি, এই তো খাচ্ছি। রক্তিমদা বলল, এই মানুষটাকে জানিস? আমার অতীত, বর্তমান, এই মানুষটাই, আর ভবিষ্যৎ, হ্যাঁ এই মানুষটাই। রক্তিমদা 3বারই মেয়েটার দিকে আঙুল দিয়ে দেখালো। আরে পাগল, আমার প্রেমিকা উনি, আমার জীবনে একমাত্র উদ্দেশ্য। আরে থামো তো, আমি বলি একটু। ওহ সরি, মাই ব্যাড, মাই কুইন কোন, রক্তিমদা বলে উঠল। আমি স্নিগ্ধা ভট্টাচার্য। না, আমার রূপ পারফেক্টলি ম্যাচড। তুমি দেব, তাই তো? হ্যাঁ আমি দেব। কথা শেষের আগে সে বলল, তোমার প্যান্টটা ফেটে গিয়েছিল না? বলেই খিলখিল করে হেসে উঠল। এবার একটু অস্বস্তিতে পড়ে গেলাম। মনে মনে রক্তিমদার উপর মেজাজটা বিগড়ে গেল। কে আবার এই প্রাইভেট কথাগুলি নিজের গার্লফ্রেন্ডকে বলে? নিব্বির প্রেম নাকি? বাবু খেয়েছো, বাবু ঘুমিয়েছো, সব কিছুই বলতে হবে ভাই? তবে রক্তিমদা আমার সাপোর্ট নিয়ে বলল, দ্যাটস নট ফেয়ার স্নিগ্ধা, এটা ও একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে গিয়েছিল, আমি জাস্ট হেল্প করলাম। এতে হাসির কী হলো বলো তো? সরি দেব, প্লিজ ফরগিভ মি। আমি না একটু বেশি হাসি, প্লিজ মাফ করে দিও। হাসলে বেশ মিষ্টি লাগে স্নিগ্ধাকে, তবে একটু ভাব নিয়েই বললাম, ঠিক আছে, নেভার মাইন্ড। খানিকটা আলাপ সেরে বাড়ির পথে রওনা হলাম। বাড়িতে কিন্তু এবার অটোতে হাসিনি, কিন্তু ঠিক উল্টা 5 কিলোমিটার রাস্তায় আবার 500 মিটার মনে হলো। লেগ ডেটাই জীবনের বেস্ট ডিসিশন বলে মনে হচ্ছিল। আজ লেগ ডে না থাকলে স্নিগ্ধাকে দেখার উপক্রম হতো না। চলো এবার স্নিগ্ধার প্রসঙ্গে আসি। স্নিগ্ধাও আমার মতো প্রথম বর্ষের ছাত্রী, তবে বাংলা নিয়ে স্নাতকে ভর্তি হয়েছে। পড়াশোনার পাশাপাশি সে খুব ভালো গান গাইতে পারে, কিছু স্টেজ পারফরমেন্স করেছে, অ্যাওয়ার্ডও পেয়েছে।
আচ্ছা, শরতের ভোরে কাশবাগানের মাঝে মন খুলে কখনো নিঃশ্বাস নিয়েছেন? কিংবা হেমন্তর শেষে সর্ষে বাগানে মাঝে কান পেতে ঝিঝি পোকার শব্দ শুনেছেন কখনো? কেন এইসব বলছি জানেন? কারণ একটাই, স্নিগ্ধা। জীবনের সব ক্লেশ সমস্ত মুহূর্তে ম্লান হয়ে যাবে এক টুকরো হাসির কাছে। তাও সেই হাসিটা যদি স্নিগ্ধার হয়। স্নিগ্ধার বাবা বড় ব্যবসায়ী, 3টে সর্ষের তেলের ফ্যাক্টরি রয়েছে তার। স্নিগ্ধাদের বাড়িতে রক্তিমদা ভাড়া থাকেন। স্নিগ্ধা একবার মহা জটিল অসুখের সম্মুখীন হতে হয়। কিছুতেই কিছু করা যাচ্ছিল না। এদিকে ঘটনা পরিষ্কার, টাকা অর্থের কোনো অভাব ছিল না তাদের। তবে সমস্যাটা কোথায়? স্নিগ্ধার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হয়েছে। বোন ম্যারোকে কেউ দান করলে নাকি তার শরীরে হাড় দুর্বল হয়ে যায়, তাই সেই দুর্বলতা আজীবন সেই ব্যক্তিকে ভোগায়। তবে যে বোন ম্যারোটা পায় তার শরীর ধীরে ধীরে ঠিক হয়ে যায়। এটা সত্যি। এবং উল্টো ঘটনা যে যে দান করবে সেই ফকির হয়ে যাবে, অথচ যে পায় সে বড়লোক হয়ে যাবে। কিন্তু বলাই হলো না। বোন ম্যারো হলো হাড়ের ভিতরে নরম যে মজ্জাটি থাকে সেটা। বোন ম্যারো ধরা যাক কেউ দিতে রাজি হলো, কিন্তু আমার আরেক জটিলতা, বললাম না খুবই জটিল পরিস্থিতি। ব্লাড গ্রুপও ম্যাচ করা প্রয়োজন। স্নিগ্ধার ব্লাড গ্রুপ কি জানেন? ও নেগেটিভ, সবচেয়ে দুর্লভ রক্তের গ্রুপ। এবার বুঝুন ঠেলা। ও নেগেটিভ ব্লাড ডোনার প্লাস বোন ম্যারো ডোনার খুঁজতে গিয়ে স্নিগ্ধার বাবা 10 লক্ষ টাকার মূল্য রেখেছেন, কিন্তু ভাবুন কেউ রাজি হচ্ছে না। কী কষ্টকর পরিস্থিতি। রক্তিমদা সারাদিন পড়া এবং জিম নিয়েই ব্যস্ত থাকে। উপরতলার ঘটনা সে অতটা জানতে পারে না, কারণ উপরতলাতেই সে ভাড়া থাকে। হঠাৎ 1 তারিখে ভাড়া দেওয়ার জন্য উপরে গিয়ে কাকু কাকু বলে ডাকতে 2-3 বার ডাকা সত্ত্বেও কারো সাড়া না পেয়ে সে নিচে চলে আসে। কিন্তু স্নিগ্ধা অসুস্থ শরীরে তার ডাক শুনতে পায়, কিন্তু তার ডাকের উত্তর দেওয়ার মতো তার শরীরে জোর ছিল না। স্নিগ্ধা রাতে তার বাবাকে বলল রক্তিমদা ভাড়া নিয়ে তার খোঁজ করতে উপরে এসেছিল। স্নিগ্ধার বাবা নিচে রক্তিমদাকে রাতেই উপস্থিত হলেন, বললেন যে বাবা তুমি এসেছিলে আমার কাছে। কথায় রক্তিমদা জানতে পারলো স্নিগ্ধার পরিস্থিতির কথা। পরের দিন সকালে স্নিগ্ধার বাবা ফ্যাক্টরিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। রক্তিমদা বললেন কাকু চেন্নাই নাকি ইউএস, কোথায় যাচ্ছেন স্নিগ্ধাকে নিয়ে? কাকু হতবাক হয়ে জবাব দেন, না বাবা, ইউএস তো যাবো ভাবছি, কিন্তু ভগবান যদি একজনকে পাইয়ে দিত সোনায় মুড়িয়ে দিতাম তাকে। আচ্ছা বেশ চলুন, কালকেই বান্দা হাজির। মানে? কাকু কিছু বলার আগেই রক্তিমদা বলে উঠল, আমার ও নেগেটিভ ব্লাড গ্রুপ, বোন ম্যাডাম আমি দেবো, চলুন। ভালো মানুষ অনেক আছে, কিন্তু পাগল খুবই কম থাকে। রক্তিমদা একজন অসম্ভব পাগল ভালো মানুষ। জানি ভুল বাংলা বললাম, আসলে মনের কথা কিভাবে বলবো সেটাই বুঝতে পারছিলাম না। আপনারা বুঝেছেন নিশ্চয়ই। রক্তিমদা আরও বললেন, কাকু তবে আমার একটা শর্ত আছে। কাকু তো এদিকে কাঁদতে কাঁদতে খুশিতে নিচে বসে পড়েছেন। কাকু কাঁদো কাঁদো আনন্দময় ভারী গলায় বললেন, বাবা কি বলো, কি চাই তোমার? রক্তিমদা বলল, আমার কিচ্ছু লাগবে না, দয়া করে টাকা পয়সা দিয়ে আমায় বিচার করবেন না, কিন্তু প্রতি রবিবার মাংস রান্নার সময় আমি কিন্তু আপনার কাছে ফ্রিতে তেল আনবো, হবে তো? কাকু বুঝতে পারলো সে তার সাথে রসিকতা করছে, মনটা হালকা করতে চাইছে। কাকুর 7-5 না ভেবেই রক্তিমদাকে তখনই তার মেয়ে জামাই হিসাবে মেনে নেয়। আর ঠিক 2 বছর পর সেই যুগল পুরো সুস্থ হয়ে আমার সামনে পপকর্ন খাচ্ছে। স্নিগ্ধার প্রথম দিক করুণতার সহিত রক্তিমদাকেই দেখত, কিন্তু ধীরে ধীরে রক্তিমদার সাথে মিশে রক্তিমদার বলিষ্ঠ চরিত্রের কাছে সে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে। কেনই বা করবে না বলুন? 6 ফিট হাইট, গুড লুক, চার্ম, হ্যান্ডসাম প্লাস মেডিকেল ব্রাইট স্টুডেন্ট, কে বা পছন্দ করবে না? তারপর সে তার জীবনদাতা। স্নিগ্ধা রক্তিমদাকে তার অন্ধের মতো ভালোবাসে। এবার কাহিনীর মোড় চালু হলো। ধীরে ধীরে আমার জিমের প্রতি আগ্রহ বাড়তে থাকলো। প্রতিনিয়ত জিমে আমার বিকেলে প্রতিদিনই আগমন ঘটতে থাকলো। রক্তিমদা আর আমি লেগ ডেকে হালকা ফুলকা ডে বানিয়ে দিয়েছিলাম মাসখানেকের মধ্যেই। কারণ কি জানেনই তো, লেগ ডের প্রতি এত ভালোবাসা নাকি মিথ্যা ভালোবাসা। আসলে জিমের শেষে একটিবার স্নিগ্ধার হাসিটা দেখব বলে। হাসিটা হয়তো সে অন্য মানুষেরকে উৎসর্গ করে, কিন্তু কেন জানি না অকারণেই নিজের ক্লান্তিগুলো এক নিমেষেই ম্লান হয়ে যায়। স্নিগ্ধার স্ট্যাটাস দিচ্ছে অন্যজনের জন্য, কিন্তু সেই স্ট্যাটাসের ভিড়ে নিজেকেই কেন খুঁজে পাই?
স্নিগ্ধা যদি ব্যথা পায় মনে হয় পৃথিবীকে তুলে একটা ফুটবলের মতো কিক মেরে দিই। আচ্ছা, আমি কেন এত সব ভাবছি? এসব কি ঠিক ভাবছি? সে তো একজন অন্যজনকে ভালোবাসে, আর আমি রক্তিমদাও তাকে নিঃস্বার্থভাবে স্নিগ্ধাকে ভালোবাসে। তবে আমি কেন বেহায়ার মতো তার মাঝে কাটা হয়ে উঠছি? এটা তো ঠিক নয়, এটা পাপ। আচ্ছা, একতরফা ভালোবাসা করেছেন কখনো? জানেন কি, এই ভালোবাসাটা শুধু আমার, একমাত্র আমারই থাকে। এতে কোনো মান অভিমানের স্থান নেই, কোনো অধিকারের জায়গা নেই। নিষ্পাপ শুধু প্রেম আমার, অন্তহীন এক আনন্দ বিরাজ করে এই ভালোবাসায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইরকম পাগল প্রেমিক তো আছে এই পৃথিবীতে। সেই প্রেমকে হারানোর ভয়ও থাকে না, আর যেখানে অবিশ্বাসের কোনো গন্ধ রাখার সাহসও পায় না। সেটাই তো একতরফা প্রেম। সময় ধীরে ধীরে অতিক্রান্ত হতে থাকে। এদিকে সেকেন্ড সেমিস্টারটা একটু খারাপ হলো। বাবা মায়ের দুশ্চিন্তা দেখে নিজেকে একটু সামলে নিলাম, একটু বেশি কনসেন্ট্রেশন বাড়ালাম। কিন্তু স্নিগ্ধা, তাকে যে একটিবার না দেখলে রাতে খাবারের লবণ মিষ্টি কিছুই মানানসই হচ্ছে না। ঠিক করলাম এই নিঃস্বার্থ ভালোবাসায় আর ঠাঁই দেব না, আর তাদের এই পবিত্র সম্পর্ককেও কাবাবে হাড্ডি হব না। রুম চেঞ্জ করলাম, বাড়িতে পড়াশোনায় মন দিলাম বেশি করে। থার্ড সেমটা ভালোই হলো। ধীরে ধীরে দাড়ি বড় হলো, সাথে বয়সও। আজ এমজেএন হাসপাতালে খুবই নামকরা ডাক্তার সে। ডাক্তার দেবরাজ চক্রবর্তী, এমবিবিএস, এমডি প্লাস মানসিক রোগী ডিপার্টমেন্টের হেড। খুবই নাম তার। যেমনটি নম্র তেমনটি ব্যবহার। পাগল মানুষ যেন তার কাছে এমনিতেই শান্ত হয়ে যায়। অপূর্ব চিকিৎসা পদ্ধতি তার। চিকিৎসার চেয়ে ব্যবহারে লোক বেশি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তার কাছে। আসলে আমি নিজেকে উনি বলছি কারণ একটু তো সম্মান দিই, ডাক্তার বলে কথা। এই করে দিন চলেছে, দিন এগোচ্ছে। বাড়ি এবার কুচবিহারের রাজবাড়ির পেছনে এনএন পার্কের পাশে একটা জায়গায় তৈরি করেছি। সেখানে মা বাবা নিয়ে আছি। ভালোই চলছে দিন এখন। হঠাৎ এক রাত পুরনো নিউরোসায়েন্সের এক বড়ি পরিষ্কার করার সময় স্নিগ্ধার একটা ছবি খুঁজে পাই। কিছুক্ষণ সময়টা থমকে ছিল। ঝিঝি পোকাগুলো মনে হচ্ছিল মৌনব্রত পালন করছে। কেমন জানি নস্টালজিয়া একটা পড়ে গেলাম। 5 বছর আগের ঘটনা ঠিকই, কিন্তু মনে হচ্ছে কালকেই লেক ডে করে এলাম যে। আবার পুরনো সেই বাল্যপ্রেম। থাক এসব কথা। এতদিনে ঘর সংসার করে 2-3 সন্তান মানুষ করতে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে নিশ্চয়ই স্নিগ্ধা। এই ভাবতে ভাবতেই হঠাৎ মায়ের ডাক, বাবা খাবি, আয় চলে আয়। ছবিটা আবার সেই বইয়ের বাজে রেখে খেতে চলে গেলাম। আবার কোনো একদিন সেই ছবি দেখে একটু নস্টালজিক হব, কি মন্দ তাতে। বউ সে হোক অন্যের, তবে প্রেমটা তো আমার। যাক, যে যা বলুক বলুককে। এদিকে রবিবার প্রচণ্ড আউটডোরে ভিড়। রোগী সামলাতে সামলাতে বিরক্ত লাগছিল, তাই বাইরে একটা সিগারেট জ্বালাতে ক্যান্টিনে গেলাম। হঠাৎ দেখি নির্মল কাকু। আরে মনে আছে আপনাদের? সেই নির্মল কাকু আমাদের গ্রামের প্রধান। কাছে গিয়ে কাকুকে একটা প্রণাম করলাম। কাকু তো আমায় চিনতেই পারেনি। চেনার পর আমায় জোরে একটা আলিঙ্গন করলেন। আরে দেব, তোমরা তো এখানেই চলে এসছো তাই না? হ্যাঁ কাকু, সেটেল হওয়ার পর এখানেই আমরা এখন। তা আপনি এখানে কি করছেন? আরে বলো না, তোমার কাকিমার বাতের রোগটা ধরা পড়েছে, তাই দেখাতে এলাম। কাকিমা? কাকিমা কোথায়? দেখি পেছনে কাকিমা বসে আছে এবং তার হাত ধরে একটা শান্ত বেলি ফুলের প্রতিবিম্বের ন্যায় এক রমণী। যেমন গাত্রবর্ণ উজ্জ্বল, তেমনটাই রূপ। জানতে পারলাম উনি কাকুর মেয়ে প্রিয়া। আসলে গ্রামে থাকাকালীন তখন অনেক ছোট, ঠিক মনে ছিল না। গ্রামে ছাড়ার 10 বছর পর তার সাথে দেখা হলো, কী করে মনে থাকে বলুন? আচ্ছা কাকু, ডাক্তার দেখালেন? না বাবা, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেলাম না, পরশু বলছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কোথায়, মানে কাকে দেখাচ্ছেন? ডাক্তার লাহিড়িকে। ও, লাহিড়ি বাবুকে লাহিড়ি দাকে দেখাচ্ছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলুন। চেম্বারের সামনে প্রায় 70 থেকে 60 জনের লাইন দেখি লাহিড়িদার দোকানে, লাহিড়িদার চেম্বারের সামনে। সামনে গিয়ে নক করতে বললাম, মে আই কাম ইন স্যার? আরে দেব, পাগল ছেলে, দাদার ঘরে আসতে বাইরের পারমিশন লাগে নাকি? আয় আয়, কি তুইও পারিস, চলে আয় চলে আয়। আরে কি ব্যাপার, আউটডোর থেকে বিরক্ত হলি নাকি? আরে বলে হাসতে থাকলেন তিনি।
বললাম, না না, আমার খুব কাছের একটা কাকামশাই, ওনার স্ত্রীর বাতের রোগ ধরেছে, তাই তোমায় মানে কি দেখাবে বলছে, তাই পরিচয় করে দিতে এলাম। আরে পরিচয় কী আছে, তুই একটা কল করলেই তো হতো, নো প্রবলেম। কাকু, তাহলে এবার আমি চলি, না হলে আউটডোরের রোগীর দল আমাকে মেরেই ফেলবে এবার। আচ্ছা বাবা, যাও যাও যাও, ও তো অনেক অনেক ধন্যবাদ তোমার বাবা। আরে কাকু, ছি, এভাবে বলছো কেন? আচ্ছা আসি। আচ্ছা বাবা, তোমার বাবার ফোন নাম্বারটা দিয়ে যেও তো। আমি বললাম, আচ্ছা আচ্ছা, আমি কম্পাউন্ডারকে দিয়ে যাচ্ছি, আপনি নিয়ে যাবেন। এই বলে আমি রোগীর উদ্দেশ্যে ছুটলাম। আজ একটু রাত হয়ে গেল। রাতে একটা ওটি ছিল, তেমন কিছু না, মাইনার প্রবলেম। বাড়ি ফিরেই দেখি, মা, নির্মল কাকু সপরিমাণে আমার বাড়িতে। এদিকে মা এলাহি রান্নাবান্নায় ব্যস্ত, পাশে নির্মল কাকুর স্ত্রী কাকিমা যোগান দিচ্ছেন তাতে। রাতে ডিনারের টেবিলে মায়ের চক্ষুবর্তী দেখে সন্দেহ হলো, হালকা হালকা গন্ধও পেলাম কথাবার্তায়। আমার সানাইয়ের ব্যবস্থা চলছে, তা চলুক বটে, প্রিয়া তো খুব ভালোই মেয়ে। ইংরাজিতে ডাবল MA করেছে, প্লাস ঘরের সকল কাজকর্মে পটু, খুবই মিষ্টি একটা মেয়ে। জানেন, ওর একটা গজ দাঁত রয়েছে, ওকে হাসলে খুবই মধুর লাগে। আমি প্রথমে ওর গজ দাঁতটা দেখেই চোখের নীলমণিগুলোর মধ্যে মিশে গিয়েছিলাম। ধীরে ধীরে আমাদের আলাপ পর্ব চলতেই থাকলো। রোগীর চিকিৎসা কম, ফোনের চিকিৎসা পর্ব বেশি বাড়তে লাগলো। আজ হয়তো রেস্টুরেন্ট, না হয়তো কাল একটা ধাবা, মাস পাঁচেক এভাবেই অতিক্রান্ত হতে লাগলো। এদিকে বিয়ের সময় ঘনিয়ে এলো। জানুয়ারির 5 তারিখ আমাদের বিবাহ ঠিক হলো। হঠাৎ অক্টোবরে লক্ষ্মী পুজোর দিন আমার ফোনে বিকেল 5টার দিকে একটা কল এলো। আমি সেদিন বাড়িতেই ছিলাম, ছুটি ছিল। ফোনে এই সময় দেখি লাহিড়িদার কল, ডাক্তার লাহিড়ি। কী ব্যাপার, এই সময় অসময়ে লাহিড়িদা? হ্যাঁ লাহিড়িদা, বলুন, কী মনে করে? আচ্ছা দেব, ব্যস্ত নাকি? না 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 না, বলুন বলুন, কী হয়েছে? আরে আর বলো না, আমার বোন জামাই, তার একটা মেয়ে আছে, বড্ড ডিপ্রেশনে ভুগছে, কিছুটা পাগল হবার জো, বুঝলে। ওরা কালিম্পংয়ে থাকে, আজই আমার এখানে এসেছে। মেয়েটাকে একবার তোমায় দেখতেই হবে, বুঝলে। মানে ফ্রি থাকলে একটিবার এসো না ভাই। অনেক জায়গায় দেখিয়েছি ডাক্তার, কিচ্ছু হয়নি। তাকে চেন্নাইয়ের অ্যাপোলো থেকে বলেছিল রেট্রোগ্রেড অ্যামনেশিয়া নাকি ফার্স্ট স্টেজ। কি অ্যামনেশিয়া? তাহলে তো দেখতেই হচ্ছে তাই না? হ্যাঁ ভাইটি, একবার এসো। তুমি আবার বিনা ওষুধে কত রুগীকে ভালো করেছো। প্লিজ কাম ব্যাক অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে ওকে ওকে, আই এম কামিং। এই বলে ব্লেজারটা গায়ে জড়িয়ে হান্টার 350 নিয়ে বেরিয়ে পড়লাম। বাড়ি যেতেই দেখি এক বয়স্ক, ঠিক নয় মাঝ বয়স্ক একটা লোক দরজা খুলল। ঠিক চিনলাম না। পাশ থেকে লাহিড়িদা বেরিয়ে এলেন। আরে মাই বয়, এসেছো, এসো এসো। ইনি আমারই বোন জামাই, মস্ত বড় বিজনেসম্যান, কালিম্পংয়ে থাকেন। ওনার মেয়ের কথাই বলছি, চলো দেখবে একটু, চলো। আমি আর কথা না বাড়িয়ে চললাম পিছু পিছু দোতলায়। উপরের ঘরে গিয়ে দরজা খুলতেই দেখি 25-এর একটা শীর্ণ রুগ্ন চেহারার একটি মেয়ে মেঝেতে বসে কার্পেট কুচি করছে। লাহিড়িদা একটু জোর গলায় ডাক দিলেন, মা দেখ, এক বন্ধু কত দূর থেকে তোর সাথে দেখা করতে এসেছে। তাকা তাকা একবার মা লক্ষ্মীটি। আলতো করে সে ঘাটটা ঘোরাতেই আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। হয়তো হৃদস্পন্দনটা আমার মতো বাকরুদ্ধ হয়ে গিয়েছিল কয়েক মুহূর্ত। আরে এই মুখ যে আমার খুব চেনা। চেনা মানে কি বলছি, এই তো আমার নিজের নিষ্পাপ ভালোবাসা স্নিগ্ধা। সত্যি বলছি, মিনিট 5 আমি এক পাও নড়িনি, যতক্ষণ লাহিড়িদা আমায় প্রশ্ন করে। কি দেব, কি বুঝলে? ফুল টাইম অবজারভেশন করতে হবে নাকি ভাবছো? হ্যাঁ হ্যাঁ, মানে লাহিড়িদা, কি বলছো দেব? তুমি কনফিউজড হলে কেসটা হ্যান্ডেল করতেই হবে তোমার। ভাইটি, এই ভাইজিকে ঠিক করার দায়িত্ব তোমাকে নিতেই হবে, প্লিজ, ইটস আ রিকোয়েস্ট। হ্যাঁ দাদা, দেখছি। আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম তার কাছে। পাশে বিছানার এক কোণে বসে তাকে ডাক দিলাম, স্নিগ্ধা, স্নিগ্ধা, কেমন আছো? লাহিড়িদা হঠাৎ বলে উঠল, দেব, তুমি ওর নাম কী করে জানলে? মানে একটু আগে আপনি তো ওর নামটা বললেন। ও, বললাম না। আচ্ছা দেখছো কী ভুলভাল, আসলে ভাইজিটাকে এত এইভাবে দেখেছি না, মানে আমি নিজের মনে বুঝতে পারছি না কী বলছি। কি হাসি খুশি মেয়েটা যেন কেমন হয়ে গেল, খুব কষ্ট হয় বুঝলে দেব। আমি এক মনে তা শুনে গেলাম, একটিও জবাব দিলাম না। বাড়ি ফেরার পথে সারা রাস্তা জুড়ে স্নিগ্ধার মুখটা ভেসে উঠছে, পুরনো স্মৃতিগুলি কেমন মনটি ফুঁড়ে ফিরে আসতে চাইছে। আচ্ছা
আমি কি প্রিয়াকে সব বলে দেবো? না, পাছে প্রিয়া যদি আমায় ভুল বোঝে। তবে স্নিগ্ধার বিয়ে হয়নি। ঠিক, বুঝতে পারছি না। তবে প্রিয়ার সাথে ছলনা করা হবে। আমি এটা মানতে পারবো না। তবে সব ভাবতে ভাবতে কী জানি কী হলো, গাড়ির চেনে একটা ডাল লেগে 350 নিয়ে মাটিতে পড়ে গেলাম। 350 সিসির বাইক থেকে পড়েছো কখনো কোনো দিনও? পায়ের বুড়ো আঙুলটা পুরো ভেঙে গেল। ব্যথায় প্রায় বেহুশ হওয়ার উপলক্ষ মাত্র। রাস্তায় লোকরা মিলে আমাকেই আমার হাসপাতালে ভর্তি করালেন। একটু স্বাভাবিক হতে নিজের চিকিৎসা নিজে করে বাড়ি ফিরলাম। মা হাসপাতালে খবর পেয়ে এসে প্রথম দিন যেদিন পড়ে গিয়েছিলাম, এসে দেখি কী যে বকা, আর বলাই বাহুল্য। এই সুবাদে আমার হান্টার 350কে আমার কাছ থেকে কেড়ে নিল মা। বললো এখন শুধু কার ইউজ করবি কনভেন্সের জন্য। গাড়ি আছে দুটো, কিন্তু বাইক লাভাররাই জানে বাইক কী জিনিস। তীব্র আপত্তি সত্ত্বেও খুব একটা লাভ হলো না। পারমিশন মিলল শুধু বন্ধুদের কাছে যাবার সময় বাইক পাবো। বোঝো ঠালা। লাহিড়িদার কথাটা কানে উঠতেই তীব্র আফসোস করলেন। বললেন আমার জন্যই এত শুধু হলো তোমার, রাতে বেকার বেকার রাতে এত না ডাকলেই হতো তোমায়। আমি তাদেরকে সান্ত্বনা দিতে দিতে নিজেই মানসিক রুগী হবার উপক্রম হয়ে যাচ্ছিল আমার। সকালবেলা পর্যন্ত হাসপাতালেই কেটে গেল। সিএমও স্যার সকালে ভিজিট করে এসে বললেন, দেব একটু রেস্ট নাও, এবার কত কাজ করবে বলো তো, বাড়িতে 2-3 দিন রেস্ট নাও। মায়ের কানে কথাটা পৌঁছতে মা তো মহা খুশি, সিএমও স্যার পারমিশন দিয়ে দিয়েছে, আর এবার ছেলেকে ধরে রাখবই। কালীঘাটের টিকিট কেটেই ফেললাম, পুজো দিতে যাব। এদিকে আর একটা মানুষ আমার জন্য কেঁদেই কুল কিনারা হারিয়ে ফেলেছে। প্রিয়া, হ্যাঁ প্রিয়ার কথা বলছি। পাতলি একটা মেয়ে। কয়েকদিন মেয়েটা আমায় তীব্র ভালোবেসে ফেলেছে। আমি মা বাবা প্রিয়া নির্মল কাকুর পরিবার সপরিবারে চললাম কালীঘাট দর্শন করতে। কি করব, ল্যাংড়া পা নিয়েই চলতে হলো। কিন্তু ট্রিপটা সেভাবে ভালো কাটলো না। আসলে কোনো সমস্যা হয়নি, পূজা আর্চা সব ঠিকঠাক হয়েছে, কিন্তু রোগ কোথায় ধরেছে? রোগ তো ধরেছে মনে। কি করব বুঝতেই পারছিলাম না। লাহিড়িদাকে কথা দিয়েছি, আবার প্রিয়ার মনেও জড়িয়ে রয়েছি। আমার অবস্থাটা একটাবার ভাবুন। আচ্ছা আপনি হলে কি করতেন? খুব জানতে ইচ্ছা করে। কিন্তু বি প্র্যাকটিক্যাল, আই এম আ ডক্টর। ডাক্তার হিসাবে তার চিকিৎসা করতেই হবে। রেট্রোগ্রেড অ্যামনেসিয়া হলো এমন একটা রোগ যাতে রুগীকে ধীরে ধীরে তার অতীত সব ভুলে যায়, কিন্তু বর্তমান মনে রাখে। তাও কত সময়ের জন্য তা ঠিক বলা যায় না। লাহিড়িদার বাড়িতে গেলাম, কিন্তু এদিকে বুড়ো আঙুলটাও প্রায় সুস্থ। আরে দেব, অবস্থা কেমন? লাহিড়িদা প্রশ্ন করলেন। এই তো চলে যাচ্ছে। আচ্ছা স্নিগ্ধা কেমন আছে? আছে ওই সেই দিন তুমি যেমন দেখে গেলে। যাও উপরের ঘরে যাও, দেখে আসো কি করবে, কি ভাবছো দেখো। আমি একটু কফি টফির ব্যবস্থা করি দেখি। ঘরে ঢুকতেই স্নিগ্ধা বলে বসলো, দেব কেমন আছো? জিমে যাও এখনো? আমি পুরো আকাশ থেকে পড়লাম, স্নিগ্ধার না রেট্রোগ্রেড অ্যামনেসিয়া? তাহলে আমার কথা কি করে মনে আছে? হাউ ইজ ইট পসিবল? তুমি আমায় চিনতে পারছো স্নিগ্ধা? মৃদু তিক্ত একটা হাসি হেসে স্নিগ্ধা বলে উঠল, পুরনো প্রেমিককে এত সহজে ভুলে যাব? তা কি হয় দেব? তুমি পেরেছো আমায় বলতে? কী সব বলছো? তোমার শরীরটা খারাপ করছে, আসো এদিকে তোমার বিপিটা একবার চেক করবো। বিপি? অট্ট হাসিতে গোটা ঘর ভরে উঠল স্নিগ্ধার। জানো দেব, আমরা যখন পার্কে গল্প করতাম তুমি এক মনে আমার চোখের দিকে তাকিয়ে থাকতে। আজ কেন তাকাচ্ছ না? হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে ফার্স্ট সিনটা কেন তুমিই থাকতে? আমার বাড়ির ত্রিসামানায় বেলি ফুলের কোনো গাছ নেই, তাও আমার বাড়িতে বেলি ফুল কী করে আসতো? কী ভাবছো দেব, আমি সব জানি না? মেয়ে মানুষকে তুমি এতই ছোট করে ভাবছো। আমরা সব বুঝি, কিন্তু কিছু বলি না। সেই বলাটা আমাদের ঠিক নয়। আচ্ছা এখন কি আমায় ভালোবাসো দেব? আমি কম্পিত শরীর নিয়ে গোটা ঘর থেকে ছুটে বেরিয়ে চলে এলাম। লাহিড়িদা পিছন থেকে কফির ডাক দিচ্ছে, কিন্তু আমি সব উপেক্ষা করে বাড়ি চললাম। কিছুদিন লাহিড়িদার বাড়ি যায়নি। হাসপাতাল টু বাড়ি এবং বাড়ি টু হাসপাতালেই সময় কাটছিল। কিন্তু দিন 5 পর নিজেকে আটকে রাখতে পারলাম না। তীব্র অনীহা সত্ত্বেও কিছু অস্পষ্ট প্রশ্নের উত্তর খোঁজার জন্য আবার ছুটলাম স্নিগ্ধার কাছে। স্নিগ্ধা 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 বলে 2-3 বার ডাক দিলাম। ডাক দেওয়ার পর দরজা খুলল। তবে আজ তাকে একটু চনমনে রাখছিল। ও দেব, আমি কালকে তোমায় একটু অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে দিয়েছিলাম, প্লিজ মাফ করে দিও। আসলে আমি নিজেকে ধরে রাখতে পারিনি। বলো তবে কি মনে করে আজ এখানে?
প্রথমত কালকে নয়, এটা দিন 5 আগের ঘটনা। আমি তোমার ভালোবাসি না, তুমি রক্তিম বা প্রেম ছিলে। হ্যাঁ, আমি তোমার রূপে একটু মোহিত হয়েছিলাম মাত্র। আর আমার প্রেমিকা রয়েছে, তার সাথে আমার পরের মাসে বিবাহ। ও সরি সরি দেব, আমি ইন্টেনশনালি কিছু বলিনি। আসলে জানো কি, মুখগুলো খুব মিথ্যা কথা বলতে পারে, কিন্তু দেখো চোখগুলো কীভাবে অপটক সত্যি কথাগুলো বলে দিচ্ছে। অত শত আমি জানি না। আচ্ছা স্নিগ্ধা, তবে এই অ্যামনেশিয়া নাটকের মানে কি? প্লিজ খুলে বলো আমায়। ও, তবে এই জন্য এসেছো? আচ্ছা বেশ বেশ, বসো বসো, শোনো। রক্তিমকে আমি বেতাহাসা ভালোবাসতাম। আমাদের মধ্যে কোনো দিনই কোনো ঝগড়া সন্দেহ বাঁধেনি, ঠিকই চলছিল। হঠাৎ একদিন তোমার দেখা। যেদিন তোমায় দেখেছি প্রথম দিন থেকে কেমন জানি তোমার মায়ায় একটা জড়িয়ে যাই। তোমার চোখগুলো আমায় কীরকম জানি একটা জালে বন্দি করে রাখতো। রক্তিমকে জড়িয়ে ধরার সময় তোমার মুখের জেলাসিটা আমি লক্ষ্য করতাম, পাগল করে দিত আমায়। আমি ধীরে ধীরে তোমার প্রেমেই পড়ে যাই। হঠাৎ একদিন দেখি তুমি চলে গেছো অন্য কোথাও। তুমি মুভ অন করলো, আমি তা পারিনি। ঠিক করি রক্তিমকে সব খুলে বলবো, সে আমায় বুঝবে। কিন্তু রক্তিম আমায় ভুল বুঝলো। খুব কথা কাটাকাটি হলো রাত 12টা পর্যন্ত। রাগ করে বাড়ি থেকে চলে যায় রক্তিম। সারা রাত মদ্যপান করে রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে কোন লরি এক তাকে পিষে চলে যায়। কি, রক্তিমদা নেই? আমি আর্তনাদ করে কেঁদে উঠলাম। আরে বসো বসো দেব, বসো। জানো দেব, যেদিন রক্তিমকে আমার সামনে থেকে লাশবাহী গাড়িতে তুলে নিয়ে যায়, আমি এক ফোঁটাও চোখ থেকে জল জগাড়াতে দেইনি। খুব কষ্ট হচ্ছিল জানো, নিজেকে ক্রিমিনাল মনে হচ্ছিল। এটা তো মানতেই হবে, আমি একটা বিশ্বাসঘাতক। কিন্তু কি দোষ নিতান্তই আমার? তুমি সেই বেলি ফুল, ফুল বাগান, এরা দোষী নয়? বাবা আমার পরিস্থিতি দেখে একটা বিবাহের প্রস্তুতি শুরু করেন। ভাবলেন বিয়ে হলে আমি রক্তিমকে বলতে পারবো, কিন্তু আমি রক্তিম নয়। আমি তোমায় যে মনে ধরে বসে আছি, তাই এই অভিনয় করলাম যাতে কোনোভাবেই আমায় কেউ বিবাহ দিতে না পারে। আর এখানে আমার প্ল্যানটাও ছিল খুব কষ্ট করে আমি সাজিয়েছি। আচ্ছা, আমি কি কিছু খুব ভুল করেছি? কাউকে ভালোবাসাটা কি অন্যায় দেব, বলো? হ্যাঁ হ্যাঁ, অন্যায়। অন্যায়, কেউ কাউকে মেরে কাউকে পাওয়া যায় না। এটা কীরকম বিচার? রক্তিমদা তোমায় নিঃস্বার্থ ভালোবাসতো। আমাদের একা গল্প করতে রেখে দিয়ে নিজে জিম করতে চলে যেত, এতটাই বিশ্বাস ছিল তোমার ভালোবাসার প্রতি। আর তুমি এই প্রতিদান দিলে তার ভালোবাসার? ছি স্নিগ্ধা, ছি ছি ছি। ছি কিসের? এর জন্য তুমি দায়ী নও। না, আমি কোনোদিনই তোমায় বলিনি। ইভেন নিজেকেও দূরে সরিয়েছি তোমাদের জন্য। কিন্তু আমি তো পারিনি। আমার দোষ কি দোষ? তবে আমার কিসের দোষ? মিনিট 5 নিঃশব্দ রইল পুরো ঘর। স্নিগ্ধা বলে উঠল, আচ্ছা প্রিয়া কেমন? আমার থেকেও সুন্দর? আচ্ছা, দেখা করাবে আমার সাথে? প্লিজ একটা ছবি দেখাও না প্লিজ। পকেটে ওয়ালেট থেকে বের করে একটা ছবি দিলাম তার কাছে। বাহ, কি মিষ্টি গো! একটা গজদা তো রয়েছে। বাহ, ভারী মিষ্টি। আমি ওয়ালেটটা কেড়ে নিলাম। ফিরে যাওয়ার সময় স্নিগ্ধা বলল, আচ্ছা দেব, আমাদেরকে আর দেখা হবে না? আমি বললাম, দেখা হতেই পারে। বিয়েতে এসো, 5 তারিখ লাহিড়ি দেওয়া তো আসবেই। ও, 5 তারিখ না? আচ্ছা আচ্ছা, আর দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও। কী হলো? একটা জিনিস তোমায় উপহার দেব। উল দিয়ে একটা সোয়েটার বানিয়েছিল সে। বলেছে তোমার ছেলেপুলেকে পরিয়ে দিও। বানিয়েছিলাম কোনো একটা কারণে, আজ সেই কারণ মূল্যহীন। আমি তা গ্রহণ করলাম, বললাম তবে এসো। পাল্টা কোনো জবাব এলো না। কান্নার সাথে হাসি মুখ দেখেছেন কখনো? আমি সেরকম একটা ধাঁধায় হারিয়ে গেলাম। 5 তারিখ চলে এলো, ধুমধাম করে আজ বিয়ে আমার। আজ বড্ড একটা খুশির দিন। সবাই খুশিতে আনন্দিত, প্রিয়াও খুব খুশি। গ্রামের সব লোকল এসেছিল। 1000 জন নিমন্ত্রিত ছিল। সবাইকে লক্ষ্য করা দায় হয়ে উঠেছিল। আরে লাহিড়িদা কখন এলেন? হাতে একটা টাইটানের কাপেল ওয়াচ সেট। প্রিয়ার হাতে তিনি এটা তুলে দিলেন। এই তো জাস্ট এলাম। তোর বিয়ে কমপ্লিট হলো তো? হ্যাঁ, এই তো লগ্ন 7টায় ছিল, সব কমপ্লিট হলো। চলুন এবার খাবারের ওখানে যাই। আরে আমি খাবো না বুঝলি। কি বলছেন, চলুন। ভেজ নন ভেজ দুটো অপশনই তো আছে। আহা, তুই তুই এত ব্যস্ত ব্যস্ত হোস না, আমি তার জন্য বলছি না। নিতান্তই তুই ইনভাইট করেছিলি জন্যই এলাম, তাহলে না হলে আসতামই না আমি। কেন দাদা, শরীর টরীর খারাপ নাকি? ডাক্তার রেডি তো, এখানে ডাবল ডাবল ডাক্তার, আর তুমি চিন্তা করছো? না ভাই, মনটা একদম ভালো নেই। কেন গো? আচ্ছা গো, কী হয়েছে?
আমার ভাইজির কথা তোর মনে আছে? স্নিগ্ধা, যে স্নিগ্ধাকে তুই চিকিৎসা করেছিলি। হ্যাঁ, মনে আছে তো, কী হয়েছে তার? আরে, আজ ভোরেই দেখি সুইসাইড করেছে। তাও আবার একটা স্ট্রেঞ্জ ম্যাটার, কি জানিস? বেলি ফুলের মালা জড়িয়ে ফাঁস টাঙিয়েছে। মাথাটা বড্ড খারাপ হয়ে গেছিলো বুঝলি। যাক, কী করা যাবে, ভাগ্য। তোর ট্রিটমেন্টও আর করতে হলো না, বেঁচে গেলি তুই ভায়া। আমি সেই মুহূর্ত থেকে আজ 10 বছর নিজের অ্যানিভার্সারি 5 তারিখ সেলিব্রেট করি না। প্রিয়া এর অনেক কারণ জানতে চেয়েছে। আমি বলেছি অন্য দিন করবো, তবে এই 5 তারিখটা নয়। কিন্তু কলমটার মতো আমারও মুখের ভাষা যে ফুরিয়ে গেছে প্রিয়াকে উত্তর দেবার জন্য। ধন্যবাদ।